হাই, আজকে আমরা করব হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন মানে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টারে এইচএস এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ওকে, সো শুরু করা যাক টাইম ওয়েস্ট না করে। তো প্রথম কোশ্চেন এখানেই আসবে স্ক্রিনের সামনে। কি বলছে দেখা যাক। কি লেখা আছে? এম ভর ও আর ব্যাসার্ধের একটি চাকতি একটি নততল বরাবর না পিছলে গড়িয়ে যাচ্ছে, মানে গোল গোল ঘুরে ঘুরে যাচ্ছে। দেখাও যে চাকতিটির ভর কেন্দ্রের ত্বরণ 2/3g sin থিটা, যেখানে দেওয়া আছে নততলের নতি থিটা আর চাকতিটার জড়তার ভ্রামক m r²/2। ঠিক আছে, তো প্রমাণ করতে বলছে যে ভর কেন্দ্রের ত্বরণ হবে 2/3g sin থিটা। ওকে, তো সবার ফার্স্টে আমরা কি করব, একটা ডায়াগ্রাম ড্র করব। রাইট, ডায়াগ্রামটা কি হবে? একটা নতি তলের ডায়াগ্রাম হবে অবশ্যই, যার নতিকোণ কত দেওয়া? নতিকোণ দেওয়া হচ্ছে থিটা। তো ধরলাম আমরা বস্তুটা এখান থেকে চলা শুরু করলো, এত দূর অবধি আসলো। ঠিক আছে, এখান থেকে শুরু করে এত দূর অবধি আসলো। কতটা আসলো? ধরলাম s ডিস্টেন্স গেল। ঠিক আছে, s ডিস্টেন্স গেল। তো এই বরাবর আমি যদি একটা ত্রিভুজ তৈরি করি, এই ত্রিভুজটারও যে অ্যাঙ্গেলটা হবে সেটা নতিকোণের সমানই হবে, তাই না? h, তাহলে ও উপর থেকে নিচে কতটা নামলো? এই h ইকুয়াল টু কত হবে? s ইনটু sin থিটা হবে। কেন? কারণ এটা যদি থিটা হয় তাহলে এই থিটার যদি আমি sin থিটা বের করি, sin থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, তাহলে h/s। রাইট, তাহলে h ইকুয়াল টু কি চলে আসবে? s ইনটু sin থিটা। ওকে, তো ওই হাইটটা আমরা পেয়ে গেলাম। এবার হাইটটা কেন বের করলাম এটা পরে কাজে লাগবে, দেখা যাক। তো কোশ্চেনে কি বলছে? বস্তুটা এখান থেকে শুরু করে এখানে পৌঁছালো। ওকে, s ডিস্টেন্স ট্রাভেল করলে আমরা ধরে নিলাম সেটা। আর হাইট কত নিচে নামলো? তাহলে h ইকুয়াল টু s sin থিটা। ঠিক আছে, আর এর জড়তা ভ্রামক যেটা i এর ভ্যালু সেটা দেওয়া আছে কত? জড়তা ভ্রামক i দেওয়া আছে হচ্ছে কত দেওয়া হাফ mr²। ওকে, যেখানে m হচ্ছে ওই চাকতিটার ভর আর r হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, তো বস্তুটার ধরলাম এখানে স্থির অবস্থা থেকে শুরু করলো, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, তাই না? তারপর বস্তুটা গোল গোল ঘুরতে 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 এখানে এসে পৌঁছালো। তো এখানে এর যে রৈখিক গতি হবে সেই রৈখিক গতি ধরলাম v, আর যেটা কৌণিক গতি হবে সেটা ধরে নিলাম ওমেগা ধরা যাবে। কারণ একটা রৈখিক গতিও থাকবে, একটা কৌণিক গতিও থাকবে। কৌণিক কেন থাকবে বা আবর্ত কেন থাকবে? কারণ এটা গোল গোল ঘুরছে, তাহলে ঘোরার একটা গতি থাকবে। আর ঘুরতে ঘুরতে নিচেও আসতেছে, ঘুরতে ঘুরতে নিচেও আসছে, নিচে আসারও একটা গতি থাকবে। তাহলে নিচে আসার যেটা রৈখিক গতি সেটা ধরলাম ভি, আর যেটা গোল ঘোরার গতি সেটা ধরলাম ওমেগা। তো সবার প্রথমে একটা কন্ডিশন, সেটা কি? সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু v/r আমি লিখতে পারি। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু v/r। একটা কি বের করে রাখলাম? h ইকুয়াল টু s sin থিটা, আরেকটা বের করে রাখলাম ওমেগা ইকুয়াল টু v/r। ওকে, তো এই ক্ষেত্রে শুরুতে তো বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে শুরুতে এর কোনো গতিশক্তি থাকবে না, তাই না? আর এখানে এসে এর গতিশক্তি তৈরি হবে। তো এখানে এর গতিশক্তি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। গতিশক্তি যদি কে ধরি, তাহলে কে ইকুয়াল টু কি হবে? কে ইকুয়াল টু হবে হাফ mv² প্লাস হাফ i ওমেগা²। এবার এটা কেন হলো? এটা কেন হলো? কারণ এই বস্তুটা যেমন গোল ঘুরছে তার জন্য এর যেমন আবর্ত গতিশক্তি থাকবে, তেমনি বস্তুটা ধীরে ধীরে নিচেও নামতেছে, তাহলে এর একটা রৈখিক গতি যেহেতু আছে, তাহলে এর রৈখিক কি হবে? গতিশক্তিও থাকবে। তাহলে টোটাল কে বা যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হবে এর টোটাল, সেটা কত হবে? রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি। কিছুটা গতিশক্তি আবর্ততে আছে, কিছুটা রৈখিকে আছে। তাহলে যেহেতু রৈখিক গতিবেগ ভি, তাহলে এর রৈখিক গতিশক্তি কত হবে? হাফ mv²। আর এর আবর্তন বেগ যেহেতু ওমেগা মানে কৌণিক বেগ, সেই জন্য তার আবর্ত গতিশক্তি কত হবে? হাফ i ওমেগা²। ঠিক, এটা তো প্রমাণ। আবর্ত গতিশক্তির ক্ষেত্রে আমাদের গতিশক্তি হয় হাফ i ওমেগা²। রাইট, তো কোশ্চেন হচ্ছে আরেকটা কোশ্চেন আসতে পারে যে গতিশক্তি কেন বের করতেছি, তাই না? গতিশক্তি কেন বের করতেছি? কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এক্সেলারেশন বের করতে হবে, তাই না? এই পয়েন্টে, এই মুহূর্তে, এই পয়েন্টে এর এক্সেলারেশন বের করতে হবে। তো এক্সেলারেশন বের করার উপায় কি? এক্সেলারেশন বের করার উপায় কি? এই পজিশন থেকে এই পজিশনে আসার জন্য কি চেঞ্জেস হলো তার মধ্যে, সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? কারণ শুরুতে তো ইনিশিয়ালি 0-তে ছিল, বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপর চলতে শুরু করলো, এখানে এসে ভেলোসিটি কি হয়ে যাবে? এই হয়ে যাবে। ওকে, ভেলোসিটি কি হয়ে যাবে? এই হয়ে যাবে। এবার বস্তুটার বাইরে থেকে তো বলার নেই কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না,
তো আমরা সেভাবে তো ইউজ করতে পারবো না যে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, ওটা হবে না, কারণ ফোর্সে কিছু দেওয়া নেই, রাইট? তো এ কি করে বেরোতে পারে? আরেকটা বেরোতে পারে ইকুয়েশনস অফ মোশনস, রাইট? ইকুয়েশন অফ মোশন, ঠিক? তো ইকুয়েশন অফ মোশন যদি আমি ইউজ করি, ইউ ইকুয়াল টু 0 দেওয়া, ভি আমাদের দেওয়া নেই, লাগবে, আর এ আমাদেরকে বের করতে হবে। আর কতটা ডিস্টেন্স গেল ধরে নিলাম এস ডিস্টেন্স, তাহলে আমি এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি, রাইট? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে ইউ স্কয়ার তো 0 হয়ে যাবে, ভি স্কয়ারের ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলে a ইকুয়াল টু কি চলে আসবে? ভি স্কয়ার বাই 2s, ঠিক? a ইকুয়াল টু চলে আসবে ভি স্কয়ার বাই 2s, যেখানে s টা আমরা ধরে নিলাম, তো পরে কোনো না কোনো ভাবে কাটতে আমাদেরকে হবে, অটোমেটিক কাটা চলে গেলে খুব ভালো, নাহলে আমাদেরকে কোনোভাবে কাটতে হবে এটাকে। ওকে, তো এখানে যদি a বের করতে হয় ইকুয়েশন দিয়ে, তাহলে আমাদের দরকার হচ্ছে ভি স্কয়ারের মান, মানে ভেলোসিটির মান, মানে এই পজিশনে এসে এই বস্তুটার ভি কত হবে, রৈখিক বেগ কত হবে সেটা বের করতে হবে। তো এখানে বস্তুটা স্থির ছিল, এখানে এসে গতিশক্তি হলো, সরি, এখানে স্থির ছিল, এখানে এসে গতি তৈরি হলো, ঠিক? তো বস্তুটা এখান থেকে এখানে পৌঁছালো, উপর থেকে নিচে আসলো, স্থিতিশক্তি হ্রাস পেলো, গতিশক্তি বৃদ্ধি পেলো। তো ওই জিনিসগুলো স্থিতিশক্তি গতিশক্তিকে ইউজ করে আমরা ভি কে বের করতে পারবো। কেন? কারণ গতিশক্তি ইকুয়াল টু কি হয়? হাফ এম ভি স্কয়ার, রৈখিক গতির ক্ষেত্রে, তাই না? তো সেই জন্য আমি গতিশক্তি বের করলাম। ওকে, তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করে রাখি, সেটা হচ্ছে লাস্টে আমরা যেটা ইউজ করব, সেটা হচ্ছে a ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2s। ওকে, এটা আমরা ইউজ করব এই ইকুয়েশনে। আচ্ছা, এতদূর বেরলো, তাহলে এখানে আমাদেরকে সলভ করতে হবে, এটা তো লাস্টে করব, রাইট? তো এখানে যদি আমি সলভ করি, তাহলে 1 নাম্বার কে ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এটাকে আরো ইকুয়েট করলে হাফ এম ভি স্কয়ার তো থাকলোই, প্লাস হাফ আই ইকুয়ালটা আমি কি লিখতে পারি, কোশ্চেনে যেটা দেওয়া, হাফ এম আর স্কয়ার, তাহলে ইনটু হয়ে গেল হাফ এম আর স্কয়ার, আর ওমেগা স্কয়ার দেওয়া, ওমেগার ভ্যালু আমি কি বের করলাম, ভি স্কয়ার বাই আর, এখানে কি হয়ে যাবে, ভি স্কয়ার বাই আর স্কয়ার, রাইট? তো এখান থেকে আমি যদি আর স্কয়ার কেটে দেই, তাহলে আমাদের কাছে ইকুয়েশন কি আসলো, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্লাস এখানে কি হলো 1/4 এম ভি স্কয়ার, রাইট? আসবে এরকম। ইকুয়েশন সলভ করলাম, তাহলে কে ইকুয়ালটা আমাদের কাছে টোটাল কি আসলো, কে ইকুয়ালটা আমাদের কাছে টোটাল চলে আসবে 3/4 এম ভি স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, 3/4 এম ভি স্কয়ার, রাইট? মানে এই পজিশনে আসলে পারে, কিন্তু বস্তুটা তো প্রথমে এখানে স্থির অবস্থায় ছিল, তাহলে ইনিশিয়ালি গতিশক্তি কত হবে, 0 হবে, আর এখানে এসে কত তৈরি হয়ে গেল, 3/4 এম ভি স্কয়ার, রাইট? 3/4 এম ভি স্কয়ার। তো গতিশক্তি তৈরি হয়ে গেল কোথা থেকে, সৃষ্টি হলো কোথা থেকে? কারণ শক্তি তো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, আমরা জানি। তো এই শক্তিটা আসলো আমাদের পোটেনশিয়াল এনার্জি থেকে, মানে স্থিতিশক্তি। কেন? কারণ বস্তুটা এখানে ছিল, এই সরি কি বলে এটাকে, যেখান থেকে আমরা মাপি রেফারেন্স ফ্রেম যেটা, ঠিক আছে, সেখান থেকে বস্তুটা এতটা হাইটে ছিল, তাহলে এটা একটা স্থিতিশক্তি থাকবে, পোটেনশিয়াল এনার্জি। এবার এখান থেকে ও নিচে চলে আসলো এখানে, এবার স্থিতিশক্তি তো রাস্তার উপরে নির্ভর করে না, মানে এখান থেকে এতটা নামলো, লম্ব দূরত্বটা, এখান থেকে এতটা নামলো, তাহলে স্থিতিশক্তি হ্রাস পেলো। স্থিতিশক্তি যতটা পরিমাণ হ্রাস পেলো, গতিশক্তি ঠিক ততটা পরিমাণে বৃদ্ধি পেলো, রাইট? তাহলে স্থিতিশক্তি কতটা হ্রাস পেলো, এটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এই যে গতিশক্তি বৃদ্ধি পেলো, এটা ইকুয়ালটা আমি লিখতে পারি যতটা পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পেলো। কতটা পরিমাণ হ্রাস পেলো, এম জি এইচ, এম বা এখানে ক্যাপিটাল এম লেখা, তো ক্যাপিটাল লিখে দিই, এম জি ইন্টু এইচ, মানে এই যে এখানে আমি বের করলাম এইচ ইকুয়াল টু এস সাইন থিটা, এটা এখানে ইউজ হবে, তাহলে এইচ এর জায়গায় আমি লিখবো এস ইন্টু সাইন থিটা, রাইট? আসলো, তাহলে এখান থেকে আমি ভি এর ভ্যালু বের করতে পারি। এখান থেকে ভি এর ভ্যালু কি আসবে, এখান থেকে ভি স্কয়ারের সোজা বের করে দিই, ভি স্কয়ারের ভ্যালু আসবে 4/3 এম, এম টা কাটা গেল, জিএস ডট সাইন থিটা, মানে জিএস ইন্টু সাইন থিটা, রাইট? তো এটা চলে আসলো আমাদের কাছে ভি স্কয়ারের ভ্যালু। তো ভি স্কয়ারের ভ্যালু আমি যদি জানি, তাহলে এই ইকুয়েশনে বসাই দিই ভি স্কয়ারের ভ্যালু, তাহলে আমাদের এক্সেলারেশন চলে আসবে। তাহলে এক্সেলারেশন a ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কয়ার মানে 4/3 জি এস ইন্টু সাইন থিটা
বাই 2s। তাহলে এই যে s s অটোমেটিক কেটে গেল, ঠিক আছে? তো আমাদেরকে নিজেদেরকে এক্সট্রা করে কিছু করতে হলো না। আর 2 এদিকে কাটলে এদিকে 2 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু যেটা আসবে আমাদের কাছে, এখান থেকে এর ভ্যালু যেটা আসবে, a চলে আসবে 2/3 g sin থিটা। আর আমাদেরকে এটাই প্রুভ করতে বলা হয়েছিল, আমাদেরকে এটাই প্রুভ করতে বলা হয়েছিল। ওকে, তো আশা করি বোঝা গেল জিনিসটা কেমন করে হলো। আরেকবার বলে দিই যে বস্তুটা এখানে ছিল, নততল বরাবর গড়াতে শুরু করলো, তাহলে এর একটা কি থাকবে, রৈখিক গতি থাকবে, এখান থেকে এত দূর আসলো, আর একটা ঘূর্ণন গতি থাকবে বা আবর্ত গতি থাকবে, ঠিক? তো রৈখিক গতি যদি ভি হয়, আবর্ত গতি যদি ওমেগা হয়, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। এটা তো নর্মাল জিনিস, আমরা জানি, রাইট? এটা লিখতে পারি। তো আমাদেরকে বের করতে হচ্ছে এক্সেলারেশন, রাইট? তো এক তো যেহেতু বলার নেই যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না, তো আমরা ওই ইকুয়েশন ইউজ করতে পারবো না যে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, এটা হবে না, তাই না? আরেকটা কি ইউজ করতে পারি, ইকুয়েশনস অফ মোশন। ইকুয়েশন অফ মোশন যদি ইউজ করি, তাহলে আমাদের এ ইকুয়াল টু চলে আসবে ভি স্কোয়ার বাই 2s, ঠিক? যেখানে ভি স্কোয়ার হচ্ছে এই পজিশনে এসে ওর যে রৈখিক বেগ হবে সেটা, আর 2 ইন্টু এস মানে হচ্ছে যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। ওকে, তো এখানে এস তো আমরা ধরে নিলাম যে এতটা গেল এস, তো হয় এস কাটবে, না হলে এস আমাদেরকে কাটাতে হবে নিজেদেরকে, ঠিক আছে? তো বাঁচলো কি ভি বা ভি স্কোয়ার। তো এই পজিশনে এসে ভি স্কোয়ার কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এবার ভি স্কোয়ার বের করা কি করে বের করা যেতে পারে, নততল আছে, বস্তুটা এখান থেকে এখানে পৌঁছালো, ঠিক? তো বস্তুটা এখান থেকে এখানে আসতে গতিশক্তি হবে, এখান থেকে এখানে পৌঁছাতে স্থিতিশক্তি কমবে, রাইট? গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি কমবে, তো যতটা পরিমাণ স্থিতিশক্তি কমবে, ঠিক ততটা পরিমাণই গতিশক্তি বাড়বে। তাহলে আমরা স্থিতিশক্তি আর গতিশক্তি বের করে নিলাম। স্থিতিশক্তি এম জি এইচ, এইচ এর ভ্যালু বের করে নিলাম এস সাইন থিটা, তাহলে এম জি এস ইন্টু সাইন থিটা। আর গতিশক্তি কতটা বাড়লো সেটাও বের করলাম। তো গতিশক্তির টোটাল কত হবে, যেহেতু এই রৈখিক ভাবেও চলছে, লিনিয়ার মোশনও হচ্ছে, তার সাথে সাথে রোটেশনাল মোশনও হচ্ছে, তাই না? তাহলে কি হবে, রৈখিক গতিশক্তিও হবে, লিনিয়ার কাইনেটিক এনার্জি হবে, তার সাথে সাথে রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তিও হবে, দুটার যোগফল হবে। তো সেখান থেকে ইকুয়েশন সলভ করে আমাদের চলে আসলো হচ্ছে 3/4 mv স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো যদি আমি ইকুয়াল করে দিই, যতটা পরিমাণ গতিশক্তি বাড়লো ঠিক ততটা পরিমাণে তো স্থিতিশক্তি কমবে, কারণ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। স্থিতিশক্তি থেকে কমানো হলো, গতিশক্তিতে বাড়ায় দেওয়া হলো, তাহলে গতিশক্তি যতটা বাড়লো স্থিতিশক্তি ততটাই কমলো। এই দুটাকে আমি যদি ইকুয়াল করে দিই, তাহলে সেখান থেকে ভি স্কোয়ার চলে আসলো। আর আমাদের যেটা বের করতে হতো a ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s, সেখানে আমি যদি ভি স্কোয়ারের ভ্যালু বসাই দিই, তাহলে এস এস অটোমেটিক কেটে গেল আমাদের, তারপর a ইকুয়াল টু চলে আসলো 2/3 g sin থিটা। ওকে, আর এটাই আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছিল, তো আমাদের অ্যান্সার চলে আসলো। আশা করি বোঝা গেল, রাইট? তো এটা ছিল হচ্ছে এইচএস এর কোশ্চেন, এটা আসছিল হচ্ছে 2014 সালের। ওকে, এইচএস 2014 সালে এটা এসেছিল। ওকে, সো আশা করি বোঝা গেল। তো আমরা যাই আমাদের পরের কোশ্চেনে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক কি আসে। নেক্সট কোশ্চেন আসবে এখানেই। কি বলছে কোশ্চেন, এম ভর এবং আর ব্যাসার্ধের একটি নিরেট গোলকের জড়তা ভ্রামক যদি 2/5 mr স্কয়ার হলে এর চক্রগতির ব্যাসার্ধ কত হবে? একদম সিম্পল কোশ্চেন, জড়তা ভ্রামক দেওয়া, চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে, রাইট? আশা করি এটাতে বোঝানোর কিচ্ছু নেই। চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা আমাদের কি হয়, কি ইকুয়াল টু হয়ে যায় √i/m, রাইট? i/m, যেখানে i এর ভ্যালু কি দেওয়া, i মানে হচ্ছে জড়তা ভ্রামক, তার ভ্যালু দেওয়া আছে 2/5 mr স্কয়ার, 2/5 mr স্কয়ার বাই নিচে m। তাহলে এখানে কি হলো, m m কেটে গেল, এখানে কি হলো, m m কেটে গেল, r স্কয়ার আর ওদিকে রুট আছে তো বেড়ে গেল r। তাহলে k ইকুয়াল টু আমাদের কত চলে আসলো, r যদি বাইরে আসে রুট ওভারে থাকবে 2/5। এটাই আমাদের অ্যান্সার, সিম্পল কোশ্চেন একদম। জড়তা ভ্রামক দেওয়া, চক্রগতি ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে, রাইট? এটাতে বোঝানোর কিচ্ছু নেই।
জড়তা ভ্রামকের ফর্মুলা হয় সোজা √i/m, i এর ভ্যালু বসালাম, m কেটে গেল, বাঁচলো k = r/r × √2/5। ওকে, তো এটাও ছিল এইচএস এর কোশ্চেন, এটাও ছিল 2014 সালে। তো ছোট কোশ্চেন, এটা একটা, আগেরটা একটু বড় ছিল, এটা একটু ছোট কোশ্চেন, 2014 সালের কোশ্চেন এটা। ওকে, তো দেখা যাক পরের কোশ্চেন, দেখা যাক কি আসে। তারপর 3 নম্বর কোশ্চেন দেখা যাক কি আসে আমাদের। 3 নম্বর কোশ্চেন আসবে এখানে, কি বলছে, জড়তা ভ্রামকের সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য বিবৃত করো। তো এটা থিওরিটিক্যাল জিনিস, থিওরিতে বইতে দেওয়া আছে, বিবৃতি পড়ে নিবা হয়ে যাবে। তারপরে আমাদের ম্যাথমেটিক্সে ক্যালকুলেশনের ক্ষেত্রে কি বলছে, এই উপপাদ্য ব্যবহার করে একটি নিরেট গোলকের স্পর্শক বরাবর জড়তা ভ্রামক নির্ণয় করো। ওকে, একটা নিরেট গোলক দেওয়া, একটা কি দেওয়া, নিরেট গোলক দেওয়া, যার কি বের করতে বলছে, স্পর্শক বরাবর। স্পর্শক কি হয়, এই বরাবর হতে পারে, যে কোনো একদিক নিলেই হলো, এই বরাবর স্পর্শক হতে পারে, এই বরাবর কি বের করতে বলছে, আই মানে জড়তা ভ্রামক বের করতে বলছে। কি ইউজ করে, সমান্তরাল অক্ষ উপপাদ্য বা মানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে। ওকে, তো তার জন্য আমাদের কি লাগবে, সেন্টার অফ মাস কোথায় হয়, মিডল পয়েন্টে হয়, ঠিক আছে, নিরেট গোলক যেহেতু মিডল পয়েন্টে হবে। তো এই বরাবর এর জড়তা ভ্রামক আই কি হবে, এই বরাবর এর জড়তা ভ্রামক, যেটাকে আমরা আইসিএম লিখবো সেন্টার অফ মাসের, সেটা হয়ে যাবে 2/5 mr²। ওকে, এখানে একটা ছোট্ট চিট কোড, সেটা কি হচ্ছে, একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, এর আগের অঙ্কটা, সেটা তো নিরেট গোলকই ছিল, যার ক্ষেত্রে দাওয়াই ছিল আইসিএম = 2/5 mr²। ওকে, তো সোজা এই মানটা আমরা বসাই দিলাম, 2/5 mr²। আর যেহেতু নিরেট গোলক স্পর্শক বরাবর বের করতে বলছে, তাহলে এদের মাঝে ডিসটেন্স কত হবে, ওখানে ক্যাপিটাল আর লিখলাম, তাহলে এখানে ক্যাপিটাল আর করে দিই, ব্যাসার্ধের সমান, রাইট, কি হয়ে যাবে, ব্যাসার্ধের সমান। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য মানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে, i = হয়ে যাবে ICM প্লাস m × d²। তাহলে ICM তো হয়ে গেল 2/5 mr² প্লাস m মানে হচ্ছে মাস, আর d মানে হচ্ছে এদের দুজনের মাঝে ডিসটেন্স, সেন্টার অফ মাসের অ্যাক্সিস থেকে যে অ্যাক্সিস বরাবর মাপবো তাদের ডিসটেন্স, সেটা কত, ব্যাসার্ধের সমান, আর তার স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে i = আমাদের কত আসলো, এদিকে যদি আমি 5 উপরে নিয়ে যাই, তাহলে কত হয়ে গেল 7, তাহলে 7/5 mr²। আর এটাই আমাদের आंसर। ওকে, সিম্পল কোশ্চেন। তো কোশ্চেনটা দুটো ভাগ, একটা তো হচ্ছে যে উপপাদ্যটাকে বিবৃত করতে বলছে, মানে থিওরিটিক্যাল লিখতে বলছে, আর 2 নম্বর এই কোশ্চেনটাকে সলভ করতে বলছে। তো যেটা লেখা, যেটা থিওরির জিনিস, সেটা বইয়ে দেওয়া আছে, দেখে নিবা, সিম্পল একদম নিজের মতো। ওকে, আর ম্যাথমেটিক্সে মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কি ছিল, ওই উপপাদ্যকে ইউজ করে এই আই বের করতে বলছে স্পর্শক বরাবর। তো সেটা আমাদের বেড়ে গেল 7/5 mr²। ওকে, তো এটা ছিল হচ্ছে 2015 সালের কোশ্চেন, এইচএস 2015 সালের কোশ্চেন। ওকে, তো আশা করি এটাও বোঝা গেল, সিম্পল কোশ্চেন ছিল, রাইট, জাস্ট যে উপপাদ্য ছিল, থিওরেম ছিল, সেটাকে অ্যাপ্লাই করলাম, উত্তর চলে আসলো সোজা। ওকে, তো দেখা যাক এরপরে কোশ্চেন আমাদের কি হয়। তারপরে কোশ্চেন দেখা যাক কি আসে, এখানেই আসবে, কি বলছে, যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়, তবে দিনের দৈর্ঘ্য কতটা পরিবর্তিত হবে। এটুকুই কোশ্চেন, ব্যাসার্ধকে 0.5% কমায় দিলাম, তাহলে দিনের দৈর্ঘ্য কতটা পরিবর্তিত হবে। ধরে নাও পৃথিবী একটা সুষম গোলক, জড়তা ভ্রামক হচ্ছে 2/5 mr², যেহেতু পৃথিবীও কি নিরেট গোলক একটা, রাইট, তো ওটার ক্ষেত্রেও কি হবে, জড়তা ভ্রামক 2/5 হবে, যেখানে দেওয়া আছে হচ্ছে m আর r হচ্ছে যথাক্রমে ভর আর ব্যাসার্ধ। ওকে, সো কি করা যায়, সবার ফার্স্টে যেটা দেওয়া সেটা হচ্ছে i = 2/5 mr²। ওকে, এখানে 2/5 যেটা, সেটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না, একটা নাম্বার,
কনস্ট্যান্ট ভ্যালু। এটাকে যদি সরাই দিই তাহলে আই এক হবে মাসের প্রপোর্শনাল, আরেকটা কি হবে আই আর স্কয়ারের প্রপোর্শনাল, রাইট? আর স্কয়ারের প্রপোর্শনাল। এবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে ব্যাসার্ধকে কমায় দিলাম, তাহলে আমাদের যেটাকে নিয়ে যা কিছু করতে হবে, আগাতে হবে এই কোশ্চেনে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্রপোর্শনাল টু আর স্কয়ার। কেন? কারণ মাস যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, মাস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আই কার উপরে নির্ভর করে? আর স্কয়ারের উপরে। আর স্কয়ার যত বাড়বে আই তত বাড়বে, আই স্কয়ার যত কমবে আইও ততটা পরিমাণই কমবে, রাইট? ওকে, তো আই প্রপোর্শনাল হয়ে গেল আর স্কয়ারে। তো ফার্স্টে ধরে নিলাম আর পৃথিবীর ব্যাসার্ধ, তারপর কমে গেল 0.5%। তাহলে কমে যাওয়ার পরে পৃথিবীর ব্যাসার্ধ কত হলো? কমে যাওয়ার পরে পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর ড্যাশ হলো, সেটা হয়ে যাবে 100 মাইনাস হাফ বাই 100 ইন্টু আর, রাইট? ঐকিক নিয়ম, একদম সিম্পল। তো এখান থেকে কত চলে আসবে? 199 বাই 200 ইন্টু আর। এটা কি আর ড্যাশের ভ্যালু, তাই না? তাহলে আই কতটা পরিমাণ চেঞ্জ হলো সেটা আমরা বলতে পারি, কারণ এখানে আমি লিখতে পারি চেঞ্জ হওয়ার পরে যে জড়তা ভ্রামক হবে সেটা হয়ে গেল আই ড্যাশ, ঠিক আছে? মানে যখন পৃথিবীর ব্যাসার্ধ আর ছিল তখন জড়তা ভ্রামক আই ছিল, যখন পৃথিবীর ব্যাসার্ধ আর ড্যাশ হয়ে গেল তখন জড়তা ভ্রামকও চেঞ্জ হবে। জড়তা ভ্রামক কি হয়ে গেল? আই ড্যাশ হয়ে গেল। কেন চেঞ্জ হবে? কারণ আই তো হয় এক এম এর উপরে নির্ভর করে, আরেকটা আর স্কয়ারের উপরে নির্ভর করে। এম যদি কনস্ট্যান্ট থাকে, পৃথিবীর ভর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কার উপরে নির্ভর করে? আর স্কয়ারের উপরে নির্ভর করে। তাহলে আর চেঞ্জ হয়ে গেলে আর স্কয়ারও চেঞ্জ হবে, আর স্কয়ার চেঞ্জ হলে আইও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আই ড্যাশ বাই আই যদি আমি লিখি তাহলে সেটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি? আই ড্যাশ বাই আই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি আর ড্যাশ বাই আর তার হোল স্কয়ার, রাইট? এখান থেকে কি আসবে? আর ড্যাশ মানে হচ্ছে 199 আর বাই 200 ইন্টু আর তার হোল স্কয়ার, আর আর কেটে গেল এখান থেকে। আই ড্যাশ বাই আই, আই ড্যাশ বাই আই আমাদের চলে আসলো 199 বাই 200 তার হোল স্কয়ার, রাইট? তো এতদূর অবধি আমাদের কি আসলো? আই ড্যাশ বাই আই আসলো। এবার পৃথিবীর যে আমরা ব্যাসার্ধ কমালাম, ওকে, সেটা ইন্টারনাল কাজ, পৃথিবীর ব্যাসার্ধ বাড়লো বা কমলো, তাই না? বাইরে থেকে তো কিছু করা হলো না, পৃথিবীর ব্যাসার্ধ জাস্ট কমে গেল 0.5%। ওকে, তো আমাদের ভরবেগের সূত্র কি বলে? শুরুতে আর শেষে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি কি বলতে পারি? ভর ইন্টু বেগ আই ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু হবে আই ড্যাশ ওমেগা ড্যাশ। তো আই ড্যাশ তো আসলো, বুঝে গেলাম এখানে কেমন করে আসলো। ওমেগা ড্যাশ কেন হলো? ওমেগা ড্যাশ এই জন্য হলো যেহেতু ব্যাসার্ধ কমলো, তাই না? তাহলে পৃথিবী যদি ব্যাসার্ধ কমে তাহলে তোর ঘোড়ার যে স্পিডটা বা ভেলোসিটিটা, ওকে, সেটা তো বেড়ে যাবে না? সেই জন্যই তো, যদি বাড়ে তাহলেই তো কি হবে? পৃথিবীর যে একবার রোটেট করতে কম টাইম লাগবে, আর পৃথিবী যদি একবার রোটেট করতে কম টাইম লাগে তাহলেই পৃথিবীর দিনের দৈর্ঘ্য কমে যাবে, ঠিক না? নাহলে তো দিনের দৈর্ঘ্য সেমই থাকতো, 24 ঘন্টা ছিল 24 ঘন্টাই থাকতো। কিন্তু যদি বেশি তাড়াতাড়ি কমপ্লিট করে নেয় নিজের সার্কেল, তাহলে কি হবে? দিনের দৈর্ঘ্য কমে যাবে। 24 ঘন্টার আগে যদি সার্কেল কমপ্লিট করে নেয়, যতক্ষণ টাইম লাগবে সার্কেল কমপ্লিট করতে, ততটাই কি হবে? দিনের দৈর্ঘ্য হবে পৃথিবীতে, তাই না? ওমেগা তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে? আই ওমেগা ইজ ইকুয়াল টু আই ড্যাশ ওমেগা ড্যাশ, যদি বাইরে থেকে কোনো রকম টর্ক অ্যাপ্লাই না হয়। এটা যেহেতু আবর্তনের কথা হচ্ছে, তাই রৈখিক হলে কি হতো? ফোর্স অ্যাপ্লাই হতো। তো টর্ক যেহেতু বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে না, পৃথিবীর যে ব্যাসার্ধ ইন্টারনালি চেঞ্জ হয়ে যাচ্ছে 0.5%, তো কি হবে? আই ওমেগা ইকুয়াল টু আই ড্যাশ ওমেগা ড্যাশ। ওকে, আচ্ছা, এত দূর অব্দি আসলো। এরপরে কি করব? এখান থেকে আমাদের বের করতে হবে ওমেগা ড্যাশের ভ্যালু, তাই না? কারণ ওমেগা ড্যাশ কতটা পরিমাণ চেঞ্জ হলো সেটা জানি না, কারণ যদি আমি সেটা পেয়ে যাই তাহলে সেটা একবার ঘুরতে কতটা টাইম লাগে সেটা পেয়ে যাব, তাই না? সেটা পেয়ে গেলে আমি টাইম বের করতে পারবো। তো এখান থেকে আমি কি বলতে পারি? ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আই বাই আই ড্যাশ ইন্টু ওমেগা, ঠিক? ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি হয়। টি কি? টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হয়? 2 পাই বাই ওমেগা। কেন হয়? কারণ একবার ঘোরা মানে 2 পাই পরিমাণ ঘোরা, ঠিক? একবার ঘোরা মানে 2 পাই পরিমাণ ঘোরা। তাহলে টাইম কত লাগবে একবার ঘুরতে? যতটা পরিমাণ ঘুরলো বাই যত ভেলোসিটিতে ঘুরলো, সিম্পল, ঠিক না? কারণ ভি ইকুয়াল টু কি হয়? ভি ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি হয়। এস ইকুয়াল টু ভিটি হয় রৈখিকের ক্ষেত্রে। তাহলে
আর টি ইকুয়াল টু কি হবে এস বাই ভি, মানে যতটা ঘুরলো বাই যত ভেলোসিটিতে ঘুরলো। ঠিক তেমনি যতটা ঘুরলো 2 পাই ঘুরলো কত ভেলোসিটিতে, ওমেগা ভেলোসিটিতে, ঠিক না? তাহলে আমি এখানে ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি 2 পাই বাই টি। ওমেগা ড্যাশ ইকুয়াল টু কি হবে 2 পাই বাই টি ড্যাশ, মানে পৃথিবীর ব্যাসার্ধ কমে যাওয়ার পরে ওর যে ঘোরার টাইম সেটা চেঞ্জ হলো, তো সেটাও চেঞ্জ হবে না, তাহলেই তো কি হবে দিনের দৈর্ঘ্য বাড়বে বা কমবে। তো ধরে নিলাম টি ড্যাশ, এখানে কি লিখতে পারি আই বাই আই ড্যাশ ইন্টু এখানেও কি হবে ওমেগা 2 পাই বাই এবার টি হয়ে যাবে নর্মালি যেটা হয়। তো এখানে 2 পাই কেটে গেল, 2 পাই যদি কেটে যায় তাহলে টি ড্যাশ ইকুয়াল টু আমি কি বলতে পারি উল্টে যাবে আই ড্যাশ বাই আই ইন্টু টি হলো। এবার এইখানে টি মানে যখন ব্যাসার্ধ আরই ছিল, মানে ব্যাসার্ধে কোনো রকম পরিবর্তন হলো না, তখন পৃথিবীর একবার ঘুরতে কতক্ষণ সময় লাগে 24 ঘন্টা লাগে, আমরা জানি এটা রাইট। পৃথিবীর দিনের দৈর্ঘ্য কত 24 ঘন্টা, তাহলে টি ইকুয়াল টু 24 ঘন্টা লিখতে পারি। আর আই ড্যাশ বাই আই এর ভ্যালু এই যে বের করে রাখছি, আই ড্যাশ বাই আই এর ভ্যালু এই যে বের করে রাখা 199 বাই 200 তার হোল স্কয়ার। তাই টি ড্যাশ ইকুয়াল টু আমি সোজা লিখতে পারি 199 বাই 200 তার হোল স্কয়ার ইন্টু 24 ঘন্টা, ঠিক? তো এখান থেকে আমি যদি ইকুয়েট করি এটাকে, মানে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের টি ড্যাশ ইকুয়াল টু চলে আসবে কত, টি ড্যাশ ইকুয়াল টু আমাদের চলে আসবে 23.76 আওয়ার। এত, তাহলে দিনের দৈর্ঘ্য কমে কতটা হয়ে গেল 23.76 আওয়ার। তাহলে কতটা পরিমাণ কমলো, আগে কত ছিল 24, পরে কত হলো 23.76, কমলে কত 24 মাইনাস এটা, তাহলে কমলো কতটা 24 মাইনাস 23.76, এতটা পরিমাণ ঘন্টা কমে গেল। তাহলে এটা কত কমলো, কমলো হচ্ছে 0.24 ঘন্টা। এটাকে যদি আমি মিনিট বা সেকেন্ডে করি, মানে মিনিট আর সেকেন্ডে করি, তাহলে কত হবে 14 মিনিট 24 সেকেন্ড। তাই আমাদের অ্যান্সার আমি 0.24 আওয়ারও লিখতে পারি, 14 মিনিট 24 সেকেন্ডও লিখতে পারি, তবে 14 মিনিট 24 সেকেন্ডটা লেখা বেশি ভালো, কারণ আওয়ারকে তো আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি না, 0.24 আওয়ার এরকম ভাবে তো আমরা কখনো বলিও না লিখিও না, তাই না? তো ওটাকে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করে দেওয়াই ভালো, বেটার, ঠিক আছে? তো আমাদের কাছে যেটা অ্যান্সার আসলো যে কতটা পরিমাণ কমে যাবে টাইম, 14 মিনিট 24 সেকেন্ড কমে যাবে, মানে 24 ঘন্টা লাগতো আমাদের দিন হতে, একদিন হতে, এবার 24 ঘন্টার থেকে 14 মিনিট 24 সেকেন্ড কম লাগবে একদিন হতে, যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়। ওকে, সো এই হলো ওভারঅল কোশ্চেনটা। পৃথিবীর ব্যাসার্ধ ফার্স্টে আর ছিল, পরে আর ড্যাশ হয়ে গেল, তাহলে আই কিভাবে চেঞ্জ হবে, আই চেঞ্জ হবে আর স্কোয়ারের সমান, ঠিক? তাহলে আই ড্যাশ বাই আই চেঞ্জ হওয়ার পরে যা হলো আর আগে যা ছিল তাদের অনুপাত 199 বাই 200 তার হোল স্কোয়ার, যেভাবে ইকুয়েট করলাম আসলো। এবার যেহেতু ব্যাসার্ধ কমে গেল, পৃথিবীর যে নিজের চারপাশে ঘোরার স্পিড বা ভেলোসিটি, এবার দ্রুতি ধরা হোক বা বেগ ধরা হোক ধরলেই হলো, বলা নিয়ে কথা, তো সেটা কি হবে বৃদ্ধি পাবে, সেই জন্যই তো তাড়াতাড়ি ঘুরবে, আর তাড়াতাড়ি ঘুরলে কি হবে তাড়াতাড়ি দিন শেষ হবে, তো সেই ক্ষেত্রে ওমেগাও চেঞ্জ হয়ে ওমেগা ড্যাশ হয়ে যাবে। কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি আই ওমেগা ইকুয়াল টু আই ড্যাশ ওমেগা ড্যাশ, তো চেঞ্জ হওয়ার পরে কত হলো ওমেগা ড্যাশ ইকুয়াল টু কি বলি আই বাই আই ড্যাশ ইন্টু ওমেগা। এবার ওমেগা মানে কি হয় 2 পাই বাই টি হয়, মানে কতটা টাইম লাগলো সেই টাইম, ঠিক আছে? তাহলে এখানে ওমেগা ড্যাশ মানে কি হবে টি ড্যাশ হয়ে যাবে, ওমেগা ড্যাশ মানে ঘোড়ার ভেলোসিটি বা স্পিড সেটা যদি কমে যায় বা বেড়ে যায় চেঞ্জ হয়ে যায়, তাহলে টাইম পিরিয়ডও চেঞ্জ হয়ে যাবে। 2 পাই বাই টি ড্যাশ ইকুয়াল টু আই বাই আই ড্যাশ ইন্টু 2 পাই বাই টি, তাহলে সেখান থেকে টি ড্যাশ ইকুয়াল টু আই ড্যাশ বাই আই ইন্টু টি, মান বসা দিলাম আই ড্যাশ বাই আই এর মান এখান থেকে বসালাম, টি এর ভ্যালু আমরা জানি একদিন হতে 24 ঘন্টা সময় লাগে, তো সেখান থেকে কি চলে আসলো টি ড্যাশ মানে চেঞ্জ হওয়ার পরে কত ঘন্টা লাগবে, কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে কতটা পার্থক্য হবে, কতটা কমবে, কত হবে সেটা বলেনি, কতটা কমে যাবে। তো ফার্স্টে ছিল 24, পরে হয়ে গেল এত, তাহলে কমলো কতটা, এত মাইনাস এত 24 মাইনাস এত, চলে আসলো 0.24 আওয়ার। সেটাকে আমরা ভালো দেখানোর জন্য বেটারমেন্টের জন্য কি করলাম মিনিট সেকেন্ডে কনভার্ট করলাম, অ্যান্সার আসলো 14 মিনিট 24 সেকেন্ড। ওকে, 14 মিনিট 24 সেকেন্ড। সো এই ছিল আমাদের এই কোশ্চেন, আশা করি বোঝা গেল কোশ্চেনটা। এটা ছিল হচ্ছে 2016 সালের কোশ্চেন এইচএস এ। ওকে, ভালো ছিল কোশ্চেনটা, রাইট? 2016 সালের কোশ্চেন, আশা করি বোঝা গেল। তো এটা বোঝা গেলে আগানো যাক আমাদের নেক্সট কোশ্চেনে। ওকে,
তো এবার দেখা যাক নেক্সট কোশ্চেন কি আসে। নেক্সট কোশ্চেন আসবে এখানেই, আর এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের। কি বলছে, নিজ ব্যাস সাপেক্ষে এম ভরের ও আর ব্যাসার্ধের একটি সুষম চাকতির জাড্য ভ্রামক কত? 1/4 mr²। চাকতিটির কেন্দ্রগামী ও তলের লম্ব অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা সিম্পল, বেশি কঠিন না। জাস্ট আমরা একটা কি বলবো থিওরাম ইউজ করব, আমাদের উত্তর চলে আসবে। ওকে, তো ফার্স্টে একটা চাকতি বলছে, তো ধরলাম চাকতিটা আমি এভাবে ড্র করলাম। যেই চাকতির ব্যাস বরাবর, ধরলাম এই ব্যাস বরাবর, যেটা সেন্টার এটা হবে, ব্যাস তো সেন্টার দিয়ে যায়, এই বরাবর এর যেটা জাড্য দেওয়া মানে আই দেওয়া, সেটা দেওয়া 1/4 mr², রাইট? mr²। তো এই ব্যাস বরাবর যদি 1/4 mr² হয়, সব ব্যাস বরাবরই তাই হবে। তো এই ব্যাসের সঙ্গে লম্বভাবে আমি যদি আরেকটা ব্যাস নেই, এই ব্যাস বরাবর এর জাড্য কি হবে, ভ্রামক যেটা হবে সেটা হবে 1/4 mr², রাইট? এবার আমাদেরকে বের করতে বলছে এর অক্ষ বরাবর, মানে লম্ব অক্ষ বরাবর তলের সাথে লম্ব ভাবে থাকবে। তো তল যদি এটা হয়, এই বোর্ডটা হয়, তো তার লম্ব কোনটা হবে? এটা হবে, এটা, তাই না? এটা লম্ব হবে। তো এই বরাবর যদি আমাদের বের করতে বলা হয়, মানে এই লম্ব অক্ষ বরাবর, একটু 3D তে একটু ইমাজিন করতে হয়, কারণ এটা 2D বোর্ড, রাইট? তো 3D তে যদি আমি ইমাজিন করি, তাহলে আমি যদি এটাকে x অ্যাক্সিস ধরি, এটাকে y অ্যাক্সিস ধরি, তাহলে তার লম্ব কি হবে? এটা z অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস বরাবর আমি জানি i কত, y অ্যাক্সিস বরাবর আমি জানি i কত, তো আমাদের বের করতে হচ্ছে z অ্যাক্সিস বরাবর কত। তাহলে আমরা কি ইউজ করব? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বা লম্ব অক্ষ উপপাদ্য। ওকে, তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি বলে? i হবে এটা প্লাস এটা, x অ্যাক্সিস বরাবর যত প্লাস y অ্যাক্সিস বরাবর যত, টোটাল মিলে কি হবে? z অ্যাক্সিস বরাবর। তাহলে i আমাদের কি চলে আসবে? 1/4 mr² প্লাস 1/4 mr², তাই না? এখান থেকে আমাদের i কি চলে আসবে? 1/2 mr², আর এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো কোশ্চেনটা সিম্পল ছিল, রাইট? জাস্ট আমরা কি ইউজ করলাম? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বা লম্ব অক্ষ উপপাদ্য। ওকে, কোশ্চেনটা ছিল হচ্ছে 2017 সালের কোশ্চেন, এইচএস এর উচ্চ মাধ্যমিক। ওকে, সো আশা করি বোঝা গেল কেমন করে হলো। সিম্পল কোশ্চেন ছিল, রাইট? এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া, ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া, জেড অ্যাক্সিস বের করতে হবে। এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে দেওয়া নেই, কোশ্চেনে বলা হয়েছে ব্যাস বরাবর। তো একটা ব্যাস যদি এটা হয়, এটাও আরেকটা ব্যাস, তাই না? তো এই ব্যাস বরাবর যদি 1/4 mr² হয়, এই ব্যাস বরাবর 1/4 mr²। এবার দুটো ব্যাস যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, কততে আছে এটা? পরস্পর 90 ডিগ্রিতে, তাই না? তাহলে একটাকে আমি এক্স ধরলে আরেকটাকে ওয়াই ধরতে পারি, অ্যাক্সিস। আর এবার এদের সাথে লম্ব বলছে, মানে এটা যদি তলটা হয়, যার এদিকে এক্স এদিকে ওয়াই, তাহলে জেড কোনটা হবে? এটা। আর আমাদের এটাই বের করতে বলছে। তো এটা ইকুয়াল টু কি হবে? লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি বলে? iz is equal to ix plus iy। তাহলে i ইকুয়াল টু কি হবে? iz এর জায়গায় i লিখলাম, ix এর জায়গায় লিখলাম হাফ 1/4 mr², iy এর জায়গায় লিখলাম হাফ 1/4 mr², চলে আসলো আমাদের i ইকুয়াল টু হাফ mr²। ওকে, সো এই হলো এই কোশ্চেন। সো আশা করি কোশ্চেনগুলো বোঝা গেল। রোটেশনাল রিজিড বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার থেকে কিরকম কিরকম টাইপের কোশ্চেন আসে। ওকে, তো এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, সিম্পল কোশ্চেন, তেমন কঠিন না, জাস্ট একটু ভাবতে লাগবে যে কেমন করে কোথা থেকে কোনটা আমরা ইউজ করে আনতে পারবো। ওকে, সো আশা করি বোঝা গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, টাটা।